আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। আজকে বাংলার ভোট যুদ্ধে মুখোমুখি আপনার প্রার্থী অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধন ঘোষ। সাধন দা, স্টিং নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, স্টিং নিউজে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাধন দা, আপনাকে আমার প্রথম প্রশ্ন, আপনি এমন একটি বিধানসভা থেকে লড়ছেন যেখানে আপনার যে প্রতিদ্বন্দ্বী, যার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে, তিনি 3 বারের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। ভোট ময়দানে নেমে কি মনে হচ্ছে? পাবলিকের কাছে কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন আমি পাইনি, কারণ তিনি নিশ্চয়ই 3 বারের মন্ত্রী এবং দীর্ঘদিনের রাজনীতিবিদ। তার পরেও আমি সাধারণ মানুষের কাছে পৌঁছে যে বার্তাটা মানুষ আমাকে দিচ্ছে, যে তৃণমূলের পরিবর্তন প্রয়োজন, অর্থাৎ তৃণমূলকে হাঁটাতে হবে, সেইখানে কিন্তু মন্ত্রী এরকম কোনো বিষয় সাধারণ মানুষের মধ্যে নেই যে তিনি একজন 3 বারের মন্ত্রী, 3 বারের বিধায়ক। এইসব ব্যাপারটা মানুষের মধ্যে একদম নেই, কারণ তৃণমূল এমন কিছু কাজ করেছে, শুধু সারা রাজ্য জুড়ে নয়, বিভিন্ন কোণে কোণে। যেমন আমাদের কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় মন্ত্রী, তিনি আমাদের কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার এমএলএ এবং রাজ্যের মন্ত্রী। তিনি মন্ত্রিত্ব থাকাকালীন, তিনি আমাদের বিধায়ক থাকাকালীন আমাদের এই বিধানসভায় যেভাবে একের পর এক আপনি দেখুন, বিভিন্ন জায়গায় জোর ঠেক, বিভিন্ন জায়গাতে যেমন মহুয়া দেবী বলেছেন, জোর ঠেকের কথাও বলেছেন, উনি আবার দেহ ব্যবসার কথাও বলেছেন। হ্যাঁ, তারপরে আপনারা জানেন পুলিশ প্রশাসনের যে বেহাল দশা, নিরীহ মানুষজনকে বেছে বেছে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া এবং কিছু বড় একটা অ্যামাউন্ট তাদের কাছে দাবি করছে, এই টাকা দিলে তাকে কেস থেকে রেহাই দেওয়া হবে, না হলে তাকে কেসে ফাঁসানো হবে। এইভাবে সারা দক্ষিণ বিধানসভার মানুষ কিন্তু একদম বিরক্ত হয়ে গেছে যে এই যে বিধায়ক বা তৃণমূলের যে অপশাসন, আর এই অপশাসন এই দুর্নীতি শুধু বিধায়ক মশাই জড়িয়ে আছেন এরকম নয়, এখানে আমাদের একদম রাজ্য সরকারের উপর লেভেল পর্যন্ত, উনি একজন মন্ত্রী, ওনার উপরে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি স্বয়ং আছেন, এবং সাংগঠনিক লেভেলেও যদি দেখেন এখানে উজ্জ্বল বিশ্বাসের একটা বড় ভূমিকা আছে। সেইখানে আরো অন্যান্য সংগঠনের যারা জড়িত আছেন তারা সকলে মিলে করাপশন করছেন। তাহলে লড়াইটা কি আপনার কাছে কঠিন মনে হচ্ছে না? না, লড়াইটা আমার কাছে একদমই কঠিন মনে হচ্ছে না, কারণ মানুষ আমাকে যেভাবে সাহায্য করছেন বা যেভাবে আমাকে সাহস জুগিয়ে আসছে, তাতে তো আমি লড়াইয়ের কিছু দেখতে পাচ্ছি না। এখানে সাধারণ মানুষ লড়াই করছে, আমি এটাকে লড়াই হিসাবে দেখছি না। আপনি তো প্রচারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমি দেখছি প্রচন্ড মানুষের মধ্যে একটা আবেগ, প্রচুর আবেগ। আর মানুষ, আমি যেখানে যাচ্ছি ঢলে প্রচুর পরিমাণে মানুষ, প্রচুর সংখ্যায় মানুষ আমার কাছে আসছেন, আমাকে আশীর্বাদ দিচ্ছেন এবং বলছেন যে কোনো মূল্যে আপনাকে জিততে হবে, আমাদের অপশাসন থেকে আপনি মুক্ত করুন। এই বার্তা মানুষ আমাকে দিচ্ছে, তো আমিও তাদের সাথে উৎসাহিত হয়ে আমিও তাদের আরো সেই জায়গাতে আরো অন্য জায়গায় যাওয়া, এইভাবে আমি বিভিন্ন বুথে বুথে যাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, জনসংযোগ করছি। যেমন গতকাল আমি 13টা বুথে একদম প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করেছি এবং মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে। আচ্ছা, আপনি বলছেন ভোট প্রার্থনা করেছেন, তো আপনি যখন মানুষের কাছে যাচ্ছেন তখন আপনার ইস্যু কি থাকছে, কি বিষয়ে বলছেন, কিভাবে ভোট চাইছেন? দেখুন, ইস্যু আমার উন্নয়ন। আমার এখানে যে অ্যাকচুয়াল 15 বছর কোনো উন্নয়ন হয়নি, ভোটারদের কাছে গিয়ে আপনি কি বলছেন? আমি যে উন্নয়ন, যেমন আমাদের কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প আছে, যে প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আসতে দিচ্ছেন না। তো আমরা যখন রাজ্য সরকার গঠন করব, আর 26-এ তো আমরা রাজ্য সরকার গঠন করছি, এটা আপনারা ভালোই বুঝতে পারছেন এবং সাধারণ মানুষও এটা বুঝে গেছে। তো তখন আমরা রাজ্য সরকারের যে প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্প মিলে মিশে যে রাজ্যকে টোটাল কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে সমস্ত রকম সহযোগিতা আমরা সাধারণ মানুষকে করব এবং সমস্ত সরকারি প্রকল্প যেন সাধারণ মানুষ পায়। সাধনদা, এই বিধানসভা ভোট হয় কিন্তু লোকাল ইস্যুর উপর, তা লোকাল কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার লোকাল কোন ইস্যুগুলিকে আপনি তুলে ধরছেন? লোকাল আমাদের এখানে অনেক ইস্যু আছে। প্রথম, মানুষ চাইছে তৃণমূলের যে দুর্নীতিগ্রস্ত প্রশাসন
তার থেকে মানুষ মুক্তি পেতে চাইছে, সেটা আমি নিশ্চিত করেছি। আমরা রাজ্য সরকার গঠন করব, আমি এখান থেকে নির্বাচিত হব। তো যেটা প্রথম দাবি মানুষের আমরা দেখেছি, আমাদের প্রথমে এই অপশাসন থেকে মুক্তি করুন, সেটা নিশ্চিতভাবে করব। সেটা তো বুঝলাম, সেটা একটা রাজ্য স্তরের বিষয় হচ্ছে, কিন্তু আমি বলতে চাইছি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কি কি সমস্যা রয়েছে যেটা এই 3 বছরে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এখানকার স্থানীয় বিধায়ক করতে পারেনি, সেই সমস্ত বিষয় নিয়ে কি বলছেন? হ্যাঁ, আমি অবশ্যই বলছি, কিন্তু বিষয়টা দেখুন, এই যে 3 টার্ম আর কি 15 বছরের মন্ত্রী সাহেব কি করেছেন এইটাই তো আমাদের নজরে আসছে না। তো স্বাভাবিকভাবে আমরা যেমন বিশেষ পয়েন্টগুলো আমরা দেখছি, যেমন টিবি হসপিটাল আপনারা জানেন, মানে গল্প দিয়েছিল টেন্ডার হয়ে গেছে, টিবি হসপিটালের সংস্কার হবে, এটা তো অনেক মডেলে একটা অনেক গল্প আমরা শুনে, হবে। হ্যাঁ অনেক গল্প আমরা শুনেছি, কিন্তু বাস্তবে কিছু হয়নি। কিন্তু এইখানে আমি মানুষকে আশ্বস্ত করছি, আমি সাধন ঘোষ, ভারতীয় জনতা পার্টির স্বাস্থ্য সেলের দায়িত্ব আমি পালন করেছি দীর্ঘদিন। কারণ আমি একজন নিজে পেশায় ঔষধ ব্যবসায়ী। তো ঔষধ ব্যবসায়ী হওয়ার কারণে স্বাস্থ্য ডিপার্টমেন্টে আমাদের ভারতীয় জনতা পার্টি আমাকে বিভিন্ন দায়িত্ব দিয়েছে, আমি সেইভাবে পালন করেছি। সেই আমার একটা ভরসা, ভারতীয় জনতা পার্টি স্বাস্থ্য বিষয়ক যে আমাকে বিগত দিনে দায়িত্ব দিয়েছিল, তো আগামী দিনে যখন আমাদের রাজ্যে আমরা ক্ষমতায় আসব, তো আমাদের স্বাস্থ্য দায়িত্বে যারা থাকবেন আর কি, তাদের সাথে আমার নিশ্চিতভাবে কোনো একটা খুব সুন্দর সম্পর্ক থাকবে, যে সম্পর্কের দ্বারা আমাদের ধুবুলিয়া যে টিবি হসপিটাল আছে, এটাকে আমি একদম আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস, টিবি হসপিটালের আমি সংস্কার আমি করব, এবং খুব সুন্দর একটা হসপিটাল আমি এখানে সাধারণ কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভাবাসী, মূলত আমাদের ধুবুলিয়া কেন্দ্রিক, এটা আমি করতে পারবো, আমি মানুষকে আশ্বস্ত করছি। আর লোকাল কি কি ইস্যু আছে? রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে কি কি লোকাল ইস্যু, আপনি যখন ভোট প্রচারে যাচ্ছেন ভোটাররা আপনার কাছে অভিযোগ তুলে ধরছে যে আমাদের এই অভাব অভিযোগগুলো রয়েছে, কি শুনছেন? দেখুন, অভাব অভিযোগের শেষ নেই, কারণ এখানে কি ভাই, প্রথমে বললাম কিছু হয়নি, সবই করতে হবে। কিন্তু প্রথম আমার এদিকে যেমন টিবি হসপিটাল, আর আমাদের আপনি জানেন আমাদের কৃষ্ণনগর যে রেল স্টেশন আছে আর কি, ওই রেল স্টেশনে আমাদের কৃষ্ণনগর শহর এবং পাড়া থেকে যে রাস্তাটা গেল, ওইখানে যেটা গোহাট, ওইখানে একটা রেল গেট আছে। আচ্ছা, ওই গেটটা যত রোগী আমাদের এদিক দিয়ে শান্তিপুর বলুন, রানাঘাট বা কলকাতা, সবাই রেল গেট দিয়ে যায় আর কি। আচ্ছা। তো ওইখানে একটা বিরাট সমস্যার সৃষ্টি হয়, রেল গেট পরে এবং যানজট যেটা হয় আর কি। তো সেই যানজটের কারণে মানুষের প্রচন্ড ভোগান্তি হয়। তো আমরা এর আগে দেখেছি আমাদের জুলুবাবু, তিনি এমপি ছিলেন এখানকার, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন, তিনি সেই সময় চেষ্টা করেছিলেন ওই জায়গাটা একটা ফ্লাইওভার করার, তিনি পরিকল্পনাও করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, তার পরবর্তীতে আমাদের জুলুবাবুকে ওখান থেকে পরাজিত হতে হয়। তারপরে আমরা দেখেছি সিপিএম এর এমপি, আমাদের তৃণমূলের এমপি, অনেক এমপি আমরা দেখেছি, কিন্তু কেউ আর সেই ফ্লাইওভার তৈরি করেননি। তো আমাদের একটা প্রচেষ্টা থাকবে, মানে আমি তো 200% চেষ্টা করবো, শুধু আমি একা করব না, আমার সাথে আরেকজনও করবে, যিনি এখনো কৃষ্ণনগর আমাদের উত্তর বিধানসভায় এখনো কে প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা জানি না, কিন্তু যিনি প্রতিদ্বন্দ্বিতা করুক কৃষ্ণনগর উত্তর বিধানসভায়, তিনি নিশ্চিতভাবে জিতবেন। আচ্ছা, আর লোকাল কি কি ইস্যু পাচ্ছেন? তো সেইখানে ওই বলি, ওই ফ্লাইওভারটা আমাদের কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক, আমি কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় আমি, আপনারা জনগণ আশীর্বাদ করলে আমিও জিতবো। 2 বিধায়ক আমাদের প্রথম প্রচেষ্টা থাকবে। এদিকে রেল গেটটা, কারণ শহরেরও ওখানে সমস্যা, আমাদেরও সমস্যা, 2 বিধানসভার সমস্যা, আমরা ওইটা ফ্লাইওভারের যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে আমরা আন্ডারপাস, এই বিষয়টা আমরা প্রথম আমরা পাখির চোখ হিসাবে দেখব। মানে ওইদিকে এটা গেল, আর এদিকে টিবি হসপিটাল। কোন ফ্লাইওভারের কথা? যেটা হচ্ছে কৃষ্ণনগর বেলেডাঙ্গা ফ্লাইওভার, আপনারা বেলেডাঙ্গা আপনারা গেছেন বোধহয়। ওটা কি আপনার বিধানসভার মধ্যে পড়ছে? হ্যাঁ, ওটা আমার বিধানসভা পড়ছে, এবং রেল গেটের এই পার্টটা আমার বিধানসভা, ওই পার্টটা উত্তর বিধানসভা। তো এটা উত্তর বিধানসভার যিনি বিধায়ক হবেন তারও দায়িত্বের মধ্যে পড়ে, আমি দক্ষিণের যখন হব আমারও দায়িত্বের মধ্যে পড়বে। তো স্বাভাবিকভাবেই দুইজনের উদ্যোগ থাকবে। যদি কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণে দুটোই যদি বিজেপির হাতে আসে, সেক্ষেত্রে ফ্লাইওভারটা হওয়ার সম্ভাবনা বেশি। একদম 100% ওই ফ্লাইওভার হবে, অন্যথায় আন্ডারপাস কিন্তু হবে। মানুষের যে অসুবিধা হচ্ছে, সেই অসুবিধা থেকে মানুষকে আমরা বার করব, ওখানে যেন আর সাধারণ মানুষের কোন রকম অসুবিধা না হয় যাতায়াতে, সেই বিষয়টা আমাদের মাথায় থাকবে আর কি। আপনার এই যে রাজনৈতিক উত্থান, আপনার শুরুটা যদি একটু বলেন। দেখুন, রাজনৈতিক উত্থান
আমি ভারতীয় জনতা পার্টি করি। প্রথম আমি বুথ সভাপতি থেকে শুরু করি। দীর্ঘদিনের আমি ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতির দায়িত্ব পালন করেছি। সেটা কত নম্বর বুথের? এটা হচ্ছে বর্তমান 198 আর কি। আচ্ছা, তো তখন ছিল 190 নাম্বার বুথ ছিল। পরে আমি বুথ সভাপতি দীর্ঘদিনের দায়িত্ব পালন করার পরে আমি হয়েছি ব্লক সভাপতি যুব মোর্চার। আচ্ছা। মানে বিজেপি যখন আমি করি তখন আমাদের কোনো মোর্চা সংগঠন এইভাবে শক্তিশালী ছিল না। কোন ব্লক সেটা? আমাদের এটা কৃষ্ণনগর 1 ব্লক। আচ্ছা। তো তারপরে যখন বিজেপি শক্তিশালী হলো তখন আমাদের যুব সংগঠনের প্রয়োজন হলো এবং বিভিন্ন সংগঠনের এসসি মোর্চা, এসটি মোর্চা, বিভিন্ন মোর্চা আমাদের প্রয়োজন হলো। তখন আমাকে দল সিদ্ধান্ত নিল, যেহেতু আমার বয়স কম, তো আমাকে যুব মোর্চায় ফিরিয়ে দায়িত্ব দেওয়া হোক। তো আমি দলের নির্দেশ অনুযায়ী যুব মোর্চার ব্লক সভাপতি হিসাবে আমি দায়িত্ব পালন করি। বর্তমানে আপনার বয়স কত? বর্তমানে আমার 48 বছর চলছে আর কি। তারপরেও আমি যুব মোর্চা থেকে আমি স্বাস্থ্য সেলের দায়িত্ব পালন করছি। যখন আমাদের জেলা ভাগ হয়নি, অবিভক্ত জেলার, আমি স্বাস্থ্য সেলের দায়িত্ব পালন করেছি জেলার। তারপরে জেলা ভাগ হয়ে গেলে আমরা নদিয়া উত্তর জেলা স্বাস্থ্য সেলের দায়িত্ব পালন করেছি এবং তারপরে দল আবার মনে করেছে আমাকে যুব মোর্চাতে ফিরিয়ে আনতে হবে। তো আমি আবার যুব মোর্চায় ফিরে এসেছি। যুব মোর্চার আবার সহসভাপতির দায়িত্ব পালন করেছি এবং কিছুদিনের জন্য যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তারপরে 21-এর বিধানসভা নির্বাচনের পরে দল আবার আমাকে দায়িত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টির মূল মাদার কমিটির সম্পাদকের, সেই দায়িত্ব পালন করেছি। তারপরে আবার ভারতীয় জনতা পার্টি আমার জেলার সহসভাপতির দায়িত্ব দিয়েছে। আমি দীর্ঘদিন ধরে সেই জেলার সহসভাপতির দায়িত্ব পালন করছি। এইভাবে দলকে আমি সেবা করে যাচ্ছি এবং তাছাড়া আমি বিরোধী দলনেতা হিসাবে আমি এখনো আছি বর্তমান কৃষ্ণনগর 1-এর কৃষ্ণনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমি দায়িত্ব পালন করছি। আচ্ছা। তো দল যখন যে দায়িত্ব দেয়, এখন দায়িত্ব দিয়েছে আমাদের কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য, তো আমি এখন প্রতিদ্বন্দ্বিতা করছি। আচ্ছা, আপনি জেতার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমি এখনো পর্যন্ত আমার রাজনৈতিক জীবনে আমি পরাজিত হইনি। এখনো পর্যন্ত আমি কোথাও পরাজিত হইনি। আমার দল যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে আমি সম্পূর্ণ পালন করতে সক্ষম হয়েছি। তো দল আমাকে দায়িত্ব দিয়েছে এই বিধানসভায় জিততে হবে, তো আমি আশাবাদী। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে যে আমি এখনো পর্যন্ত যখন হারিনি, এই বিধানসভা নির্বাচনে আমি হারার কোনো জায়গা দেখছি না। আমি হারবো, আমার মনে একদম। মানুষ কেন আপনাকে ভোট দেবে? মানুষ ভোট দেবে কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে তৃণমূলের যে অপশাসন, সেই জায়গাতে মানুষকে বেরিয়ে আসতে হবে। আর বিজেপির যে সমস্ত রাজ্যগুলো আপনারা দেখেছেন, বিভিন্ন রাজ্যে, সেখানে কিন্তু বিজেপির যে সুশাসন, যে উন্নয়ন, সেটা মানুষের নজরে এসছে আর কি। সেই দিকে তাকিয়ে মানুষ এখন চাইছে বাংলারকে উন্নয়ন করতে হবে এবং বাংলায় সুশাসন ফিরিয়ে আনতে হবে। মানুষের একটা নিশ্চয়তা দিতে হবে, তাদের কর্মজীবন তৈরি করতে হবে, মা বোনেদের আত্মসম্মান বজায় রাখতে হবে। যে আপনারা দেখছেন আমাদের মায়েদের, বোনেদের যেভাবে শ্লীলতাহানি, ধর্ষণ, বিভিন্ন ধরনের যে অত্যাচার, সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে, সেই ভারতীয় জনতা পার্টি যে সরকারে আসে, তারা দেখবেন এই দুষ্কৃতিরাজ কিন্তু থাকবে না। তাহলে আপনি যদি ভোটে জেতেন, তাহলে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষের জন্য কি করার ইচ্ছে রয়েছে? আমার ইচ্ছা আছে, আমরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে দেখছি আমার যে সহযোদ্ধারা আমার সাথে ঘুরছে, তো রাস্তাঘাট যে বেহাল দশা, সেই জায়গাটা আমাদের প্রথমে নিশ্চিত করতে হবে যে এই জায়গায়, যে সমস্ত জায়গাতে আমরা যাচ্ছি, মন্ত্রী সাহেব বোধহয় ওখানে কোনোদিন পৌঁছাতে পারেননি, তাই ওনার নজরে আসেনি, কিন্তু আমরা পৌঁছে আছি প্রত্যেকটা গ্রামে। যেখানে মোটরসাইকেল নিয়ে যাওয়া খুব দুর্বিষহ হয়ে পড়ে, সেখানে আমরা পায়ে হেঁটে যাচ্ছি। তো এই বিষয়গুলো তো মন্ত্রী সাহেবের সামনে আসেনি। তো আমি প্রার্থী হিসাবে আমি যাচ্ছি, আমি দেখে আসি বাস্তব পরিস্থিতি। সেই পরিস্থিতি তো আমার হৃদয়ে লাগছে যে না, এইরকম মানুষ কষ্টে আছে। তো আমি রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। আবার দেখবেন যে আমাদের কেন্দ্রীয় প্রকল্প হর ঘর নল সে পানি, আমি দেখলাম ম্যাক্সিমাম জায়গাতে ওই পাইপটাই আছে আর কি, হ্যাঁ, নলটাই আছে, ওখানে কোনো জল নেই। এইসব বিষয়গুলো আমাদের, জল নেই আর কি। তো সেই নলে যাতে জল আসে সেই ব্যবস্থা করতে হবে। এরকম হাজারো সমস্যা। গ্রাম অঞ্চলে যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে, তার অবস্থা কেমন?
অ্যাকচুয়াল আমাদের কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় উন্নত মানের কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। তো এদিকে আমাদের টিবি হসপিটালটাকে তো আমাদের সুন্দরভাবে করতে হবে, আর বিভিন্ন যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে আর কি, তো সেইগুলো আরো উন্নত করতে হবে। এটা তো আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়বে। তো এইগুলো আমরা তো মাথায় রাখবো, এবং এখনো সেইগুলো দেখছি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি আমাদের কেউ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলো দেখাচ্ছে। আচ্ছা, গ্রামের মানুষের ন্যূনতম একটা চাহিদা থাকে স্ট্রিট লাইট। তো আপনি বিভিন্ন এলাকায় ঘুরছেন, রাতেও দেখছি আপনি প্রচার করছেন, বিভিন্ন গ্রামে দেখছেন যে স্ট্রিট লাইট আছে কি নেই, কি দেখছেন? হ্যাঁ, আমি সত্যি এটা একটা অবাক লাগছে যে বিভিন্ন জায়গাতে স্ট্রিট লাইট দেখছি কিন্তু লাইট নেই। রাতে অন্ধকারে যাচ্ছি, ওই লাইটটা পড়ে আছে কিন্তু আলো নেই। মানে লাইট বলতে লাইটের যে ল্যাম্প পোস্টটা পড়ে আছে, কিন্তু সেই লাইট কিন্তু নেই। তো এইগুলো আমাদের নজরে এসছে, যাতে আমাদের এই দক্ষিণ বিধানসভা কোনো অন্ধকার জায়গা না থাকে। কোনো অন্ধকার জায়গা না থাকে, এটা আপনারা জানেন। আমাদের ভারত সরকার বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে সোলার প্যানেল বলুন, বিভিন্ন রকম ইলেকট্রিফিকেশন তো এখন গুরুত্বটা কমে গেছে, আপনি জানেন। তো সোলার লাইটের মাধ্যমে সমস্ত জায়গায়, যেখানে যত প্রত্যন্ত গ্রাম হোক না কেন, সেখানে কিন্তু আলো দেওয়াটা খুব সহজ। কেন আমাদের রাজ্য সরকার এই বিষয়টাকে ধ্যান দিচ্ছে না আমি জানি না, কিন্তু আমরা সরকার এবং আমি বিধায়ক হলে এই জায়গাতে মানে অন্ধকার থাকবে এরকম পরিবেশ যেন আমাদের এই বিধানসভায় না থাকে, সেটা আমি দায়িত্ব নিয়ে আমি আপনার মাধ্যমে বলতে পারি, যে সাধারণ মানুষকে আমি আশ্বস্ত করতে পারি যে অন্ধকার বলে যে বিষয়টা, সেই বিষয়টা আমাদের কৃষ্ণনগর দক্ষিণে আর থাকবে না। আচ্ছা, রাজ্য বিজেপি একটা প্রচার করছে যে হিন্দু হিন্দু ভাই ভাই। তাহলে এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে হিন্দুরা কি একত্রিত হয়ে, আপনি বিজেপির প্রার্থী, আপনাকে ভোট দেবে? দেখুন, হিন্দু হিন্দু ভাই ভাই এটা একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে। কারণ আপনারা জানেন, বিভিন্ন জেহাদি শক্তি আমাদের পাশে, আপনি দেখবেন নাকাশিপাড়ায় একটা ঘটনা ঘটে গেছে, আমাদের মালদা মুথাবাড়ি, বিভিন্ন জায়গায়, বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো এই যে জিহাদি আক্রমণ যখন একদম অন্তিম লগ্নে পৌঁছে গেছে, তখন হিন্দুদের উপরে যে আক্রমণ, হিন্দুরা তখন সিদ্ধান্ত নিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, এইটা যদি আমরা না হতে পারি তাহলে হিন্দুদের বোধহয় এখানে বাঁচার কোনো জায়গা নাই। তাই আমাদের যে স্লোগান হিন্দু হিন্দু ভাই ভাই, এবং সত্যিই তাই আমাদের এই দক্ষিণ বিধানসভায় যত হিন্দু সমাজ আছে তারা কিন্তু একযোগে আমাকে সমর্থন করছে। এবং আমি এটা বুঝতে পারছি যে হিন্দুদের একটা শেষ সময়, মানে এই লগ্নে পৌঁছে গেছি আমরা, যে এরপর আর কোনো লগ্ন নেই, যে আমরা আর শুভ লগ্ন নেই, এটা হচ্ছে আমাদের শেষ লগ্ন। এইখান থেকে যদি আমরা জয় হাসিল না করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে হিন্দুদের অবস্থা খুব খারাপ। সেই কারণে হিন্দু হিন্দু ভাই ভাই যে স্লোগানটা আছে, এবং আমি বুঝতে পারছি যে হিন্দু সমাজ একত্রিত হয়েছে, এবং এই বিধানসভায় তার একটা ফল কিন্তু আমরা একদম ইভিএম। তাহলে আপনি যখন প্রচারে যাচ্ছেন তখন এই হিন্দুত্ববাদ কি আপনার ইস্যু থাকছে? না, হিন্দুত্ববাদ ওইভাবে আমাদের ইস্যু নেই, আমাদের হিন্দুত্বের রক্ষা, এটা আমার কাছে ইস্যু আছে। হিন্দু ধর্মের উপর যেভাবে আক্রমণ আসছে সেটাকে প্রতিহত করতে হবে। তার জন্য আমি আমার তরফ থেকে যা কিছু করার আমি সবটাই করব। কিন্তু আমি একজন হিন্দু সনাতনী, আমি ভারতীয় জনতা পার্টি করি, সেই কারণে হিন্দু ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমার। তো হিন্দু ধর্ম রক্ষা করার জন্য যা করবার আমি সেগুলো সম্পূর্ণভাবে করব। কিন্তু যখন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিশেষ করে হিন্দু ভোটারদের কাছে যাচ্ছেন, তারা কোথাও কি একটা এইরকম একটা ভয় তাদের ভিতর কাজ করছে? আপনি যে জিহাদি শক্তির কথা বলছিলেন, যে এই মুহূর্তে আমাদের একত্রিত না হলে আমাদের সমস্যা ভবিষ্যতে হতে পারে, এইটা কি প্রকাশ করছে তারা? হ্যাঁ, বিভিন্ন আতঙ্কের, হ্যাঁ আতঙ্কে আছে, বিভিন্ন জায়গাতে মানুষ আতঙ্কে আছে, তারা বলছে, আমরাও তাদেরকে আশ্বস্ত করছি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে চলতে পারে। আমরা যেমন হিন্দুদের কেউ ভালোবাসি, মুসলমানদেরকেও ভালোবাসি, কিন্তু কোনো জিহাদি শক্তি, কোনো অপশক্তি কোনো ধর্মের উপরে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক বা মুসলিম ধর্ম হোক, কোনো ধর্মের উপর আঘাত আসবে এটা ভারতীয় জনতা পার্টি চায় না। তাহলে আপনার কি মনে হয় যে এই কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের হিন্দুরা আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে? হ্যাঁ, এটা আমার আত্মবিশ্বাস, হিন্দুরা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। আর ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যেখানে বলে যার ধর্ম শেষে পালন করবে, আমরা কোনো ধর্মের উপর আঘাত করব না, কিন্তু কেউ যদি আমাদের ধর্মের উপর আঘাত করে তাকে আমরা ছাড়বো না। সায়নদা, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে? নমস্কার স্টিং নিউজের সকল দর্শনার্থীর কাছে এবং
কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন। আমি আপনাদের জন্য, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সুযোগ সুবিধাগুলো আছে সবটাই দেব। যেমন আমি মূলত তার মধ্যে কিছু কিছু বিষয় বলবো, যে আমাদের ধুবুলিয়া যে টিবি হসপিটাল তার পুনর্নবীকরণ, আমাদের কৃষ্ণনগর বেলেডাঙ্গা যে রেল গেট তার ফ্লাইওভার অথবা আন্ডারপাস, এবং ধুবুলিয়া বাজারে যে মানুষ পার হয় প্রতিনিয়ত, মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে, এইখানে একটা ফ্লাইওভার, এবং বিভিন্ন গ্রামে যাচ্ছি আমি যেখানে রাস্তা ইট পর্যন্ত পড়েনি, শুধু ধুলোর মধ্যে দিয়ে হেঁটে চলতে হচ্ছে আমাকে। আজকেও ধুলো রাস্তায় গিয়েছি যেখানে ইটও পর্যন্ত এখনো পড়েনি। সেই সমস্ত রাস্তাগুলো যাতে পিচের রাস্তা বা ঢালাই রাস্তা হয়, মানে আমার বিধানসভায় যাতে মাটির রাস্তা না থাকে, সেই বিষয়টা আমি দেখব। এবং বিভিন্ন গ্রামে গিয়ে আমি দেখছি যেখানে এখনো পর্যন্ত কোনো লাইটের ব্যবস্থা নেই, সেই জায়গাগুলো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আশ্বস্ত করব আমরা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভাবাসীকে, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। আপনাদের এই এলাকায় যে লাইটের সমস্যা, সেই লাইট যেটা আমি দেখলাম বিভিন্ন গ্রামে ল্যাম্প পোস্ট আছে কিন্তু কোনো আলো নেই, কোনো বাতি নেই, তো সেই জায়গাগুলো আমি নিশ্চিতভাবেই দেখব। আর এখানে যেমন সাধারণ গরিব মানুষ, অনেক বয়স হয়ে গেছে, বৃদ্ধ ভাতা তাদের বিশেষ প্রয়োজন কিন্তু বৃদ্ধ ভাতা হয়নি, বিধবা মহিলারা প্রায় 80 বছর 90 বছর এমনও দেখছি, কিন্তু তাদের না বৃদ্ধ ভাতা না বিধবা ভাতা কোনোটাই হয়নি। এই যে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যা থেকে আমি যদি বিধায়ক হিসাবে আপনারা আমাকে দায়িত্ব দেন, আমি এই সমস্ত সমস্যা সমস্তটাই আমি দায়িত্ব নিয়ে দেখব। আর যে ছোটখাটো বিষয় আছে দেখবেন, প্রশাসনিক আপনাদের জন্য কেস খামারি হলে পুলিশ প্রশাসন এসে আপনাদের কাছে একটা মোটা অ্যামাউন্ট আপনাদের কাছে দাবি করছে, সেই সব বিষয়গুলো আমরা একদম কড়া হাতে দেখব। পুলিশ প্রশাসন তাদের প্রশাসনিক দায়িত্ব যেন একদম নিষ্ঠার সাথে পালন করে, সেই বিষয়টা আমি সাধন ঘোষ আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। এই সমস্ত বিষয়গুলো ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসাবে আমি সম্পূর্ণরূপে দায়িত্ব নিয়ে আমি দেখব। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই 26শে নির্বাচন কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার যে সমস্ত ভোটাররা আছেন তারা ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিন। এবং সারা পশ্চিমবঙ্গে যেখানে আছেন, যারা স্টিং নিউজটা দেখছেন, তাদের কাছে আমার আবেদন, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন এবং পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরানোর জন্য যা যা করবার তার সমস্ত ক্ষমতা আপনাদের হাতেই আছে, আপনারা প্রয়োগ করুন। এবং বাংলা দুর্নীতিগ্রস্ত যে সরকার, তাকে বাংলা থেকে হাঁটান এবং ভারতীয় জনতা পার্টিকে আপনারা বাংলার সুশাসনের জন্য আপনারা দায়িত্ব দিন। এই আহ্বান, এই আশা রেখে আমি আপনাদেরকে আবার নমস্কার। আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।